একটা জায়গার স্পেশাল এনার্জিটাই কিন্তু বাস্তু। আমরা ওই স্পেসের এনার্জিটাকে আমরা দেখছি থ্রু ডিরেকশনাল স্ট্রেংথ। এবার যখনই সেখানে বাস্তু দোষ ক্রিয়েট হচ্ছে, যে থাকছে তার ইম্প্যাক্ট পড়বেই পড়বে। ম্যাম, আমার ছেলেকে আমি যখন বাইরে পাঠিয়ে দিলাম পড়তে, তখন কিন্তু সে ভালো পড়ছে, সে চাকরি পেয়েছে, ভালোভাবে থাকছে। যখনই আমি ওকে বাড়িতে আনছি, তখন কিন্তু সে একটা লেথার্জি, কুঁড়ে হয়ে যাচ্ছে, পড়তে চাইছে না। আমি এর মধ্যিখানেও অনেক মানুষকে দেখেছি যে যারা বলেছে যে একটি নির্দিষ্ট বাড়িতে থাকাকালীন তাদের কিছু হয়নি, ওই বাড়িটি পরিবর্তন করার পর তাদের জীবনে উন্নতি হয়েছে। আবার যে বাড়িতে তাদের কিছু হয়নি সেই বাড়িতেও দেখা গেছে অনেক সময় যে অন্যান্য যারাই এসছে তাদের সাথে একটা দুর্ভাগ্য তারা যেন বয়ে নিয়ে এসছে। তো এইটা কি অ্যাকচুয়ালি জেনুইন হয় যে একটা বাড়িতে ওই স্পেসিফিক বাস্তুবিটায় সমস্যা থাকার জন্য ওখানে যেই আসছে তারই ভাগ্যটা যেন খারাপ হয়ে যাচ্ছে? একদম, এটা স্পেশাল এনার্জি, যেটা আমি আগেও বলেছি যে একটা জায়গার স্পেশাল এনার্জিটাই কিন্তু বাস্তু। আমরা ওই স্পেসের এনার্জিটাকে আমরা দেখছি থ্রু ডিরেকশনাল স্ট্রেংথ। পঞ্চতত্ত্ব মানে হচ্ছে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ এবং এনার্জি। সেই বাস্তুর এনার্জি যখনই কোনো রকম ডিসব্যালেন্সড হচ্ছে, সেখানে কিন্তু বাস্তু দোষ ক্রিয়েট হচ্ছে। আনলেস অ্যান্ড আনটিল কিন্তু কোনো বাস্তু দোষ ক্রিয়েট হচ্ছে না। এবার যখনই সেখানে বাস্তু দোষ ক্রিয়েট হচ্ছে, যে থাকছে তার ইম্প্যাক্ট পড়বেই পড়বে। ওই জন্যেই আপনি দেখবেন যে যখন সে থাকছে তার একটা ডাউনফল হচ্ছে, এবং সে যদি নাও থাকে তার পরবর্তী কেউ যদি সেটাকে কেনে বা কেউ যদি আসে, সে কিন্তু দুর্ভাগ্যটাকে নিয়ে আসছে, কেন কি সে তো সেখানেই থাকছে। এবার সেই দুর্ভাগ্যটা ফিনান্সিয়াল হতে পারে, রিলেশনশিপ প্রবলেম হতে পারে, বা যে কোনো রকম অ্যাফেয়ার্স হতে পারে, কোনো রকমভাবে কিছুতে জড়িয়ে গেল, কোনো স্ক্যান্ডেল হতে পারে, বড় কোনো লস, যে কোনো লস, সেটা কিন্তু বড় সড়ো হবে। কেন কি যদি বড় বাস্তুদোষ হয়ে থাকে, তার মানেই কিন্তু সে সেখানে থাকতে পারছে না। মানে ছোটোখাটো বাস্তুদোষ হলে কিন্তু সেরকম মেজর প্রবলেম হবে না, হয়তো অসুস্থ হলো, ঠিক হয়ে গেল, ক্রনিক একটা অসুস্থতা মেম্বার্সদের মধ্যে লেগে থাকলো, এরকম। কিন্তু বড় সড়ো কোনো যদি প্রবলেম থাকে, সেখানে বড় সড়ো লসও কিন্তু হবে। এবং প্রচুর মানুষ আমার কাছে যারা আসেন, তারা বলেন যে ম্যাম, আমার ছেলেকে আমি যখন বাইরে পাঠিয়ে দিলাম পড়তে, তখন কিন্তু সে ভালো পড়ছে, সে চাকরি পেয়েছে, ভালোভাবে থাকছে। যখনই আমি ওকে বাড়িতে আনছি, তখন কিন্তু সে একটা লেথার্জি, কুঁড়ে হয়ে যাচ্ছে, পড়তে চাইছে না, তার মধ্যে কোনো রকম এনথুজিয়াজম নেই যে কিছু করবে। তো সেই ওই এনার্জিটা কিন্তু গ্রাস করছে, ওই এনার্জিটা কিন্তু অবশ্যই হয়। এবং সেটা প্রচুর মানুষ আর কি বলেন এসে, এবং সেটাকে কিন্তু ঠিক করা যায়। বাস্তুক্ষেত্রে এনার্জিটাকে কিন্তু আপলিফট করা যায়। আচ্ছা, মানে সেটার রেকটিফিকেশনস হ্যাঁ সম্ভব, যেটাকে আমরা ট্রিটমেন্ট বলি, বাস্তু ট্রিটমেন্ট। এবার ধরুন, আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে কোন ডিরেকশানে কি প্রবলেম হয়েছে। অগ্নিতত্ত্বে প্রবলেম রয়েছে নাকি বায়ুতত্ত্বে নাকি আকাশতত্ত্বে, যে কোনো তত্ত্ব যখন ডিসব্যালেন্সড হচ্ছে, বিনা কোনো কিছু ভেঙে আমরা চেষ্টা করি যে সেটাকে ব্যালেন্স করার। এই ভাঙার ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ধরুন আজকের ডেটে কি হয় যে একটা ধরুন বহু হাই রাইজ বা রেডিমেড ফ্ল্যাট অনেকে কেনেন। এবার রেডিমেড ফ্ল্যাটের ক্ষেত্রে যেটা অসুবিধা হয় যে সেই সমস্ত ফ্ল্যাটে পার্সোনাল বাড়ি হলে যেরকম ধরুন বাথরুম বা কিচেন এগুলো অল্টার করা সম্ভব, রেডিমেড ফ্ল্যাটে যেহেতু স্পেসটা খুব লিমিটেড, সেটা সবসময় সম্ভব হয় না। তো অনেকেই আমায় জিজ্ঞেস করেছেন যে এই যে বাস্তুর রেকটিফিকেশন বা কারেকশন, সেটা কি সবসময় আমাকে এই স্থানগুলো অল্টার করেই করতে হবে, নাকি মাঝে মাঝে কোনো অপশনাল রেমেডিসও আছে যেটা দিয়ে সম্ভব? হ্যাঁ থাকে, যেমন কিছু যন্ত্র থাকে দেয়ালে, সেই এনার্জিটাকে ব্যালেন্স করার জন্য ইউজ করা হয় বাস্তুতে, সেটা আমরা ইউজ করতে পারি। কিছু রডস থাকে, জিওপ্যাথিক প্রেস থাকে, সেগুলোকে এনার্জি চেকিং করে যেই জায়গার এনার্জি থেকে প্রবলেমটা আসছে সেকে লক করা যেতে পারে। তো দেখতে হবে যে কোন তত্ত্বটা ডিসব্যালেন্সড। এবার কিছু ক্ষেত্রে, যেমন আমি আগেও বলেছি যে দুটো ডিরেকশনের বাস্তুদোষের সেরকমভাবে কিন্তু বাস্তুশাস্ত্রে কোনো রেমেডি নেই। একটা হচ্ছে উত্তর পূর্ব দিকের টয়লেট এবং রান্নাঘর, যেখানে ঈশান কোণ আমরা বলি, ঈশান দেবতা থাকে। আর একটা হচ্ছে সাউথ ওয়েস্টের এন্ট্রেন্স, এটা ভালো নয়।
এছাড়া বাকি যে কোনো জায়গায় যদি কোনো রকম সমস্যা থাকে সেটা কিন্তু ট্রিটেবল, আমরা Okay. সেটাকে ট্রিট করতে পারবো। অ্যাকচুয়ালি ঈশান কোণের যে প্রবলেমটা, এটা ট্রিটেবল না, তার কারণ সেখানে অ্যাকচুয়ালি মন্দিরের স্থান। এবার নর্থ ইস্টে যদি মন্দিরের জায়গায় কেউ বাথরুম বা রান্নাঘর করে, সেখানে কিন্তু ক্রনিক হেলথ প্রবলেমস আসে। তো আমরা বলি যে যদি কারুর হয়ে গিয়ে থাকে সেটাকে বন্ধ করে রাখতে, ইউজ না করতে, একটা অল্টারনেটিভ কোনো অপশন সেই ফ্ল্যাটের মধ্যে চেষ্টা করার জন্যে, এবং যদি একদমই না থাকে সেখানে ওই ট্রিটমেন্ট করতে হবে বাস্তুর। আচ্ছা, আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে যে ডোমেস্টিকের সাথে সাথে কমার্শিয়ালসেও তো এরকম একদম বিষয় থাকে একদম। যে যেমন রেস্টুরেন্টের ক্ষেত্রে হোক বা কোনো হোটেল, যে কোনো কমার্শিয়াল পারপাসে যে বাস্তুগুলো থাকে, বড় বড় রেস্টুরেন্ট হতে পারে বা রিসর্ট হতে পারে, সেখানে যেমন ক্যাশ কাউন্টার কোথায় রয়েছে, কোথায় ভালো, এই জিনিসগুলোকে যদি একটু মেনে করা হয় ভালো হয়, সেখানে গ্রোথ আসবে। আরেকটা জিনিস আপনি বলুন, সেটা হচ্ছে এই যে নবতারা চক্র যে বিষয়টা, সেটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। তো এই নবতারা চক্র ব্যাপারটা কি? নবতারা চক্রটা মেজারলি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে দেখি। সেটা হচ্ছে 27টা নক্ষত্রকে যখন 9টা গ্রুপে বিভাজিত করা হচ্ছে, আচ্ছা, সেটা নবতারা চক্র। নবতারা চক্রের মধ্যে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, নিধন, মিত্র, অতিমিত্র, এটা হচ্ছে 9টা তারা। এবারে এই 9টা তারার মধ্যে 3, 5 আর 7 নম্বর তারাটি কিন্তু ভালো নয়। আচ্ছা, বিপদ, যেমন বিপদ নাম থেকে আমরা বুঝতে পারছি যে ডেঞ্জার। তার মানে এই যে তারাটা যখন ট্রানজিট করবে কোনো দশা বা গ্রহ সাথে, সেই টাইমটাতে কিন্তু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। মানে খুব বেশি ইনভেস্টমেন্ট, কোনো ভালো কোনো ডিসিশন আমরা নেব না, তখন তো আমরা থেমে যাব। যেমন আমরা দেখবেন যে শুভ তিথি বা শুভ গণ আমরা সবসময় দেখি যে কোন টাইমে গৃহপ্রবেশ করা উচিত, কোন টাইমে আমাদের একটা শুভ টাইম চলছে। সেরকমভাবেই যখন আমরা কোনো বিগ ইনভেস্টমেন্টের মধ্যে যাচ্ছি, ওই নবতারা চক্রটাকে যদি কেউ ফলো করে সেই হিসেবে কোনো বিগ ইনভেস্টমেন্ট করে, সেখানে কিন্তু সে বেনিফিটেড হবে। ওকে। এটার একটা আলাদা ইম্পর্টেন্স রয়েছে অ্যাস্ট্রোলজিক্যালি। আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে হরোস্কোপ, এই হরোস্কোপটা কিভাবে বিচার করা হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই হরোস্কোপ মারফত আমরা আমাদের বর্তমান বা ফিউচার সম্পর্কে কতটা জানতে পারি? একদম। হরোস্কোপ, জন্ম ছক হচ্ছে যখন একটি ব্যক্তি জন্মেছে তার ঠিক স্ন্যাপশট অফ দ্য স্কাই। ওকে, মানে আমরা যেমন স্ক্রিনশটটা নেই, ঠিক সেরকমভাবেই একটা মানুষ যখন যে ডেটে যে টাইমে জন্মাচ্ছে, স্কাইয়ের কি পজিশন ছিল সেই টাইমটাতে, কোন গ্রহ কীরকমভাবে ছিল, সেটারই স্ক্রিনশট। এবং আমি সবসময় সবাইকে, প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি যে অ্যাস্ট্রোলজি কিন্তু কারুর ভাগ্য পরিবর্তন করতে পারে না। অ্যাস্ট্রোলজি ইজ নট আ সাবজেক্ট অফ চেঞ্জিং দ্য ডেস্টিনি, ইট ইজ আ সাবজেক্ট অফ গাইডেন্স। মানে দিক নির্দেশক তুমি বলতে পারো, একটা গাইডেন্স। এবার এই গাইডেন্স অনুযায়ী যদি কেউ যায়, সে কিন্তু বেনিফিটেড হবে। তার সাথে তার হার্ডওয়ার্ক, তার কর্ম অবশ্যই কিন্তু দরকার, না হলে তো সবাই রাজা হয়ে যেত, তাই না? তাহলে তো কর্ম বলে কিছু জিনিসই থাকতো না। কিন্তু আবার এটাও ঠিক যে একটা ব্যক্তি 24 ঘন্টা যদি খাটে, সে কিন্তু ম্যাক্সিমাম বেনিফিটটা পাবে না, তার ডেস্টিনিটাও তার সাথে দিতে হবে। হ্যাঁ, তো এখানে কর্ম এবং ভাগ্য দুটো কিন্তু রিলেটেড। তাকে কর্ম করতেই হবে, তার জন্মছকে যতগুলোই রাজযোগ থাক, সে যদি কর্ম না করে সেটা কিন্তু শেপ নেবে না। আবার এক একজনের এরকমও হরোস্কোপ থাকে যাদের হয়তো গ্রহগুলো খুব এক্সিলেন্ট নয়, কিন্তু তারা কিন্তু খুব ভালো করেছে, আচ্ছা, ওটা হচ্ছে কর্ম। তাহলে কর্মের সাথে কিন্তু হরোস্কোপ লিঙ্কড। এবং আমাদের হরোস্কোপে 12টি ঘর থাকে, মানে আমরা বলি 12, 9, 12, 12টি ঘর, 9টি গ্রহ, 12টি রাশি, এটার মধ্যে আমাদের বিচার। তার সাথে দশা ট্রানজিট তো আছেই, এবং এই 9টা গ্রহ এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স প্লে করে, আর 12টা ঘরের আলাদা আলাদা করে নিজস্বভাবে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে।